কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে স্টাফ রুমে নিজের চেয়ারে এসে বসতেই পাশ থেকে মৃদুলাদি বললেন, কী ব্যাপার মহুয়া, আজকে একটু ক্লান্ত দেখাচ্ছে? মহুয়া বলল, হ্যাঁ মৃদুলাদি, সামনে মেয়েটার টেস্ট, তাই একটু রাত অবধি পড়াতে হচ্ছে, আবার সকাল সকালে উঠেই ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হয়, তাই ঘুমটা একটু কম হচ্ছে, একটু ক্লান্ত লাগছে। মৃদুলাদি বললেন, তোমার বোধহয় সামনের দুটো পিরিয়ড অফ, একটু রেস্ট নিয়ে নাও না, একটু জিরিয়ে নাও। মহুয়া হেসে মাথাটা নেড়ে নিজের চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করলো। চোখ বন্ধ করতেই কত পুরনো কথা মনে পড়ে গেল। ইদানিং এটা খুব হয়, খুব অতীতের কথা মনে পড়ে। বোলপুরের এই কলেজটিতে মহুয়া বেশ বছর কয়েক হলো অধ্যাপনার কাজ নিয়ে এসেছে। সঙ্গে থাকে তার মেয়ে, তার ছেলে এবং তার অসুস্থ মা। তার স্বামী কৌস্তব কলকাতায় পোস্টেড। কৌস্তব তার জীবনের একমাত্র প্রেম, কিন্তু তাদের প্রেম বিবাহ ঘটেনি। মায়ের চাপে পড়ে একসময় কৌস্তব তাকে ছেড়ে দিয়ে মায়ের কথা অন্য একটি মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু তার প্রথম স্ত্রী একটি মেয়ের জন্ম দিয়ে তার কয়েক মাসের মধ্যেই মারা যায়। তার কয়েক বছরের মাথায় কৌস্তব আসানসোলে এএসপি হয়ে চলে আসে তার 5 বছরের মেয়েকে নিয়ে, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এবং মহুয়ার খোঁজ নিয়ে কিছুদিনের মাথায় মহুয়াকে বিয়ে করে। মহুয়া বিয়ের পরপর একটু কৌস্তবের সঙ্গে দূরত্ব বজায় রাখত। তার দৃঢ় বদ্ধমূল ধারণা ছিল, যেমন মায়ের কথায় কৌস্তব একসময় তাকে ছেড়ে চলে গেছিল, সেমনি মেয়ের জন্য তাকে বিয়ে করেছে। কিন্তু বিয়ের 2-3 মাসের মাথায় কৌস্তব একদিন ইউনিভার্সিটির একটি ফর্ম নিয়ে এসে বলল, এটা ফিল আপ করে জমা দিয়ে দাও, এমএসসিটা শুরু করো। মহুয়া অবাক হয়ে বলল, কিন্তু রিমঝিমকে কে দেখবে? তখন কৌস্তব বলল, রিমঝিমের তো আগেও জীবন চলতো, যখন তুমি আমাদের জীবনে ছিলে না। এখন তো তাও তুমি আমাদের জীবনে আছো। এবার তুমি তোমার নিজের পড়াশোনায় ফোকাস করো। আমি তো জানি তুমি পড়াশোনায় কত ভালো ছিলে, কত মেধাবী ছিলে। বাড়ির পরিস্থিতির চাপে তুমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারোনি। তোমার রেজাল্ট যেহেতু খুব ভালো, তাই ডিনের সাথে কথা হয়েছে, 4 বছরের গ্যাপ থাকা সত্ত্বেও তোমার চান্স পেতে অসুবিধা হবে না। তুমি এবার কেরিয়ারে ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো। এরপরে মহুয়া আর স্বামীর থেকে বেশি দূরে থাকতে পারেনি। মহুয়া এমএসসি কমপ্লিট করেছে, মহুয়া নেট ক্লিয়ার করেছে, তারপরে বোলপুরের এই কলেজটিতে তার চাকরি। এদিকে পারিবারিক দিক থেকেও সে অনেকটা নিশ্চিন্ত এখন, যদিও বিয়ের কিছুদিনের মাথায় তার বাবার মৃত্যু ঘটে। কৌস্তব ট্রিটমেন্টের কোনো ত্রুটি রাখেনি, কিন্তু প্রকৃতির ওপর তো কারোর হাত থাকে না। তার বোনের একটি ভালো ঘরে স্কুলের এক হেডমাস্টারের সাথে বিয়ে হয়েছে। সে স্বামী সন্তান নিয়ে খুব সুখী। তার মেধাবী ভাইয়ের সমস্ত পড়াশোনা দায়িত্ব নিয়েছিল কৌস্তব। সে কমপ্লিট করে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ব্যাঙ্গালোরে একটা নামকরা ফার্মে জব নিয়ে গেছে। সেও বিবাহিত এখন, তার ওয়াইফও সে একই ফার্মে চাকরি করে। সে অসুস্থ মাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, মহুয়াই রাজি হয়নি। অন্য শহর, অন্য ভাষা, 2 জনের নতুন বিয়ে হয়েছে, নতুন চাকরি। তাছাড়া সে বলেছিল, মাকে দেখার দায় কি শুধু ছেলেদের? ছেলে মেয়ে উভয়েরই সমান দায় তার বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করার। মায়ের সব ভার আমি নিলাম, তুই নিশ্চিন্তে নিজের চাকরি কর, নিজের সংসার দেখ। আর এই সব কিছু সম্ভব হয়েছে কৌস্তবের জন্য। কৌস্তবও নিজের বাবা মায়ের যথেষ্ট দেখাশোনা করেছে। তাদের বিয়ের আগেই কৌস্তবের বাবা মারা গেছিলেন। কৌস্তবের মা বালিগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দ্বিতল বাড়িতে থাকতেন। মহুয়া বলেছিলেন যখন তিনি অসুস্থ হয়েছিলেন, যে আপনি আমার কাছে এসে থাকতে পারেন, আমি আপনার দেখাশোনা করব। কিন্তু তিনি রাজি হননি কলকাতা থেকে আসতে। অবশ্য তাকে বেশ কিছুদিন একা থাকতে হয়নি। অল্প দিনের মধ্যেই কৌস্তব কলকাতায় পোস্টিং নিয়ে চলে যায় এসপি হয়ে। এখনও সে কলকাতাতেই আছে, আর নেক্সট ইয়ার তার আবার অন্য জায়গায় পোস্টিং হবে। তার মায়ের মৃত্যু হয়েছে। তার মা চেয়েছিলেন যে তার যে পৈতৃক সূত্রে পাওয়া যে বাড়িটায় তিনি থাকেন, সেই বাড়িটায় যাতে তার ছেলে বউ পরিবার নিয়ে থাকে। কিন্তু মহুয়ারা বোলপুরে এইখানেই একটি ছোট্ট বাগান বাড়ি বানিয়েছে।
এই জায়গাটি মহুয়া আর কৌস্তব দুজনেরই খুব পছন্দের। রবি ঠাকুরের জায়গা, সামনে শান্তিনিকেতন। তো সেই জন্যে তারা ঠিক করেছে জীবনের শেষ সময়টা তারা এই বাড়িটাতেই কাটাবে। সেই জন্য কলকাতায় গিয়ে থাকার কোনো প্রশ্ন ওঠে না। তার মা এসব কিছু জানতেন। তার মা বলেছিলেন তাহলে তো এই বাড়ি হাতছাড়া হয়ে যাবে, আর প্রমোটারদের এখন যা চাহিদা, বেশি দিন তোরা বাড়িটা রাখতে পারবি না, তোরা প্রমোটারকে বাড়িটা দিয়ে দিস, কিন্তু বলিস যেন একটা ফ্লোর এই বাড়িটা আমার বংশের প্রদীপ মানে মহুয়ার ছেলে যেন পায়। মহুয়া সেই সময় কোনো কথা বলেনি। মহুয়া নিজের অধিকারের বাইরে গিয়ে কখনো কোনো কথা বলে না। এই সময় হঠাৎ এসব ভাবতে ভাবতে কৌস্তবের ফোন এলো। কৌস্তব বলল, আজকে প্রমোটারের সঙ্গে ডিল করার কথা ভাবলাম, তার আগে তোমার সঙ্গে একটুখানি আলোচনা করে নিই। যেটুকু জানতে পেরেছি প্রমোটার আমাদের একটা ফ্লোর দিচ্ছে আর বেশ কিছু টাকা দিচ্ছে। মহুয়া তখন বলল, যদিও আমার এ ব্যাপারে কথা বলা উচিত নয়, তবে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি যদি রাখো। কৌস্তব বলল, আমি তোমার কোন কথাটা রাখি না মহুয়া, তোমার সাজেশনের আমার জীবনের কত দাম। আমরা দুজনে মিলেই তো সমস্ত ডিসিশন নিই, স্বামী স্ত্রী মিলে সব কিছু। মহুয়া বলল, তাহলে তুমি প্রমোটারকে বলো আমাদের টাকা পয়সা লাগবে না, সে যেন টাকা না দেয়, সে যেন একটার পরিবর্তে দুটো ফ্লোর দেয়। তখন কৌস্তব বলল, কেন? বললো, আমাদের তো দুটো সন্তান, আমি চাই না যে আমার মেয়েকে কোনো দিনও তার ভাইয়ের বাড়িতে এসে উঠতে হয়, যেখানে তার ইকুয়াল অধিকার আছে। তার দাদু ঠাকুমার প্রপার্টিতে, তার বাবা মার প্রপার্টিতে তার সমান অধিকার আছে। বাবা মাকে দেখা যেমন ছেলে মেয়ের উভয়ের সমান কর্তব্য, সেমনি বাবা মায়ের সম্পত্তিতেও ছেলে মেয়ের সমান অধিকার থাকা উচিত। মেয়েদের বিয়ে হয়ে গেছে মানেই যেন এমন না হয় যে তাকে পরবর্তীকালে তার ভাইয়ের বাড়িতে এসে উঠতে হয় বা দাদার বাড়িতে এসে উঠতে হয়। সে যেন নিজের বাড়িতে এসে নিজের অধিকারে নিজের বাড়িতে এসে উঠতে পারে। কৌস্তব ওই প্রান্ত থেকে, ফোনের ও প্রান্ত থেকে হেসে মাথা নাড়ল। সে এটাই আশা করেছিল মহুয়ার কাছ থেকে, সেই জন্য যাওয়ার আগে মহুয়াকে ফোনটি করেছিল। আজ এইটুকুই।